পার্ট করব। আমরা কঠিন যে পার্টগুলো সেগুলো শেষ করে আসছি, এখন কয়েকটা সহজ পার্ট বাকি আছে। তো লিখো পার্ট 7, সরি পার্ট 8। পার্ট 8 হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ হচ্ছে তুমি যেই দ্রবণটাকে স্ট্যান্ডার্ড ধরে নিবা, মানে এই দ্রবণের যে দ্রবণের সকল স্পেসিফিকেশন তুমি জানো সেই দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ। উদাহরণ হিসেবে বলি, আমরা গত ক্লাসে এরকম ফ্লাস্কে বুলেট থেকে ফ্লাস্কের ভিতর, প্রথমে তো ফ্লাস্কের ভিতরে আমরা একটা পদার্থ রাখা দিতাম, ওই বুলেট থেকে তারপর এটার ভিতরে দিতাম। এই ফ্লাস্কের ভিতরে যেটা ছিল সেটার সকল কিছু জানতাম, যেমন এটা কত ঘনমাত্রা, মোলার কত, তারপর এটা কত মিলিলিটার আছে, সেই সবকিছু জানতাম। অ্যাকচুয়ালি এই ঘনমাত্রাটাই মেইন জিনিস। তুমি যেটার ঘনমাত্রা জানো সেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। যেটার ঘনমাত্রা ঠিকভাবে জানো সেটাই সেটাই হচ্ছে প্রমাণ দ্রবণ। যেমন গত ক্লাসে আমরা যেটা নিচে থাকতো সেটার ঘনমাত্রা জানতাম আর উপরেরটার ঘনমাত্রা জানতাম না। তারপর আয়োডোমিতি অথবা আয়োডিমিতি অ্যাপ্লাই করে আমরা উপরেরটার ঘনমাত্রা, অর্থাৎ ওই যে Na2H2O3 এর ঘনমাত্রা নির্ণয় করতাম। তাহলে এখানে প্রমাণ দ্রবণ ছিল যেটাকে নিচে থাকতো সেটা প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণ কি জিনিস? যেটা যেটার ঘনমাত্রা তুমি জানো, ঘনমাত্রা মানে পরিমাণ জানো আর কি। তো সংজ্ঞাটা একটু লিখো। যে দ্রবণের ঘনমাত্রা ও পরিমাণ নির্দিষ্টভাবে জানা থাকে এবং সময়ের সাথে ঘনমাত্রা ও পরিমাণের কোনো পরিবর্তন হয় না। সেই দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। সেই দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। তো এখানে লক্ষণীয় বেশ কয়েকটা ব্যাপার। প্রথমত হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা আর পরিমাণ তুমি নির্দিষ্টভাবে জানো সেটাই প্রমাণ দ্রবণ। এইখানেই ফুল স্টপ হওয়া উচিত ছিল। প্রমাণ দ্রবণ মানে কি? যেটার ঘনমাত্রা আর পরিমাণ আমি জানি সেটাই প্রমাণ দ্রবণ। কিন্তু এরপরে এখানে ফুল স্টপ না দিয়ে, দাড়ি না দিয়ে এরপরে আরেকটা কথা বলছে, এবং সময়ের সাথে ঘনমাত্রা ও পরিমাণের কোনো পরিবর্তন হয় না। মানে তুমি যেটা জানো সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেলে হবে না, সময়ের সাথে সাথে ফিক্সড থাকতে হবে। পরিবর্তন হইলে প্রবলেমটা কি হয়? তুমি প্রমাণ দ্রবণ কোনটাকে বলতেছো? যেটার ঘনমাত্রা জানো। যেমন ধরো, যেমন একটা দ্রবণ আছে তোমার পাত্রে, যে দ্রবণের ঘনমাত্রা 0.3 মোলার, তুমি এটা 0.3 মোলার পরিমাপ করে রেখে দিছো এখানে, তাহলে তো তুমি জানো এটা একটা আমার প্রমাণ দ্রবণ। কিন্তু এটা এমন একটা পদার্থ যেটা পরিবেশের সাথে পরিবেশের যে উপাদান সেটার সাথে বিক্রিয়া করে ফেলে। তাহলে তুমি যখন 2 মাস 3 মাস রাইখে দিলা এই দ্রবণটাকে, 3 মাস পরে দেখা গেল এটা বিক্রিয়া করে ঘনমাত্রা আরো কমে গেছে 0.2 মোলার। তো এখন কিন্তু তুমি আর এই 0.2 মোলার যে হয়ে গেছে সেটা জানো না, তাই এটাকে তুমি প্রমাণ দ্রবণ বলতে পারবে না। আবারও বলতেছি, প্রমাণ দ্রবণ হইতে গেলে কি ঘনমাত্রাটা জানতে হয়। এখন ধরো এমন একটা পদার্থ তুমি নিছো এখানে, যে পদার্থটা পরিবেশের সাথে বিক্রিয়া করে আপনা আপনি পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়?
তুমি তো 0.3 মোলার আগে জানতা, 2 মাস রেখে দিলে কত হয়ে যাবে সেটা তো আর তুমি বিক্রিয়া দেখে বলতে পারবে না, তোমার পরীক্ষা করে বলতে হবে। কিন্তু এই যে 0.3 মোলার ছিল, এটা তুমি আগে থেকে ওই পাত্রের গায়ে লিখে দিছিলা 0.3 মোলার, তার মানে এটা একটা প্রমাণ দ্রবণ, এটার ঘনমাত্রা জানো। কিন্তু একটু পরে অথবা কিছুদিন পরে এটার ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে কিছু একটা হয়ে গেল, তখন কিন্তু এটাকে আর প্রমাণ দ্রবণ বলা যাবে না। তাহলে প্রমাণ দ্রবণের কি করতে হবে, অবশ্যই অবশ্যই সময়ের সাথে সাথে ঘনমাত্রাটা ফিক্সড রাখতে হবে। ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেলে তো আর এটা আমি জানি না। প্রমাণ দ্রবণ কোনটা, যেটা জানা থাকে, চেঞ্জ হয়ে গেলে তো আবার খুঁজে খুঁজে বের করতে হবে। আবার ব্যাপারটা কিন্তু এরকম না যে সময়ের সাথে সাথে ওই পরিবর্তন হয়ে যাচ্ছে মানে উপর থেকে তুমি অন্য কিছু দিচ্ছ, বিক্রিয়ার সময় চেঞ্জ হয়ে যাবে না। বিক্রিয়ার সময় তো চেঞ্জ হবেই। তুমি যখন নিজে বিক্রিয়া ঘটাইতেছো, টাইট্রেশন করতেছো বা অন্য কোনো বিক্রিয়া ঘটাইতেছো, সেক্ষেত্রে চেঞ্জ হবে, কিন্তু আপনা আপনি চেঞ্জ হইতে পারবে না। আর রেখা দিছো পরিবেশের সাথে বা বায়ুর সাথে বিক্রিয়া করে চেঞ্জ হয়ে গেছে, এটা হলে হবে না। সংখ্যাটা ধরতে পারছো নাকি আবার বললে ভালো হবে? Good. তো এখন উদাহরণ হিসেবে বলি কি কি হইতে পারে। যেমন যেমন আমি তোমাকে বললাম সেমিমোলার। সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ মানে কি? সেমিমোলার মানে সবাই জানো 0. একজন বলো তো সেমিমোলার মানে কত? 0.5। হ্যাঁ, সেমি মানে অর্ধেক। হ্যাঁ, সেমি মানে অর্ধেক, মানে 0.5 মোলার। তোমার যদি কথা লেখা থাকে এরকম সেমি মোলার দ্রবণ, এটা একটা সেমি মোলার দ্রবণ, তোমাকে আমি একটা দ্রবণ এনে দিয়ে বললাম এটা সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ মানে এটার ঘনমাত্রা 0.5 মোলার। তার মানে এই ঘনমাত্রাটা জানো, জানো বলে এটা প্রমাণ দ্রবণ। তারপরে হইতে পারে, এটা একটা উদাহরণ, আবার হইতে পারে ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ মানে ঘনমাত্রা 0.1 মোলার। তাহলে তোমাকে যদি আমি বলি একটা দ্রবণ নিয়ে যাও, যে দ্রবণের ঘনমাত্রা, এটা একটা ডেসিমোলার দ্রবণ, তার মানে এর ঘনমাত্রাটা তুমি জানো কত, 0.1 মোলার। আবার হইতে পারে সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ মানে 0.01 মোলার। আবার হইতে পারে 0.3 মোলার দ্রবণ, 0.1 মোলার দ্রবণ, 2 মোলার দ্রবণ, 3 মোলার দ্রবণ, যে কোনো ঘনমাত্রার দ্রবণ প্রমাণ দ্রবণ হইতে পারে। প্রমাণ কখন হবে? যখন তুমি এর ঘনমাত্রাটা জানো। তো কোশ্চেনের ভিতর অনেক সময় খ নম্বর কোশ্চেনে বলে সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, কেন ব্যাখ্যা করো। তো তুমি এখানে ব্যাখ্যাটা কিভাবে দিবা? আমরা জানি প্রমাণ দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা আর পরিমাণ নির্দিষ্টভাবে জানা থাকে। সেমি মোলার দ্রবণ মানে 0.5 মোলার দ্রবণ। তো যেহেতু আমরা এখানে ঘনমাত্রা জানি, তাই সেমি মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ। ধরতে পারছো নাকি আবার বলবো? না, গুড। তো আমরা দুই ধরনের, এটা তো পাইলাম হলো প্রমাণ দ্রবণ কাকে বলে। আমরা সাধারণত এই যে এখানে বললাম যে সেমি মোলার দ্রবণ, কার দ্রবণ তৈরি করব? HCl এর, সালফিউরিক অ্যাসিডের, হাইড্রোজেন ক্লোরাইডের, নাকি অন্য কোনো অ্যাসিড বা ক্ষারক বা জারক বা বিজারকের? কার দ্রবণ? এই যে 0.5 মোলার, এটা যে কোনো কারণ হইতে পারে। উপাদান থাকবে অবশ্যই, এখানে একটা উপাদান দেওয়া থাকবে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, 0.5 মোলার HCl, অথবা 0.5 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 0.5 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, মানে কোন একটা কিছুর দ্রবণ তো এটা। ওই কোন একটা কিছুটা দুই রকমের হইতে পারে। মানে প্রকৃতিতে যত ধরনের যৌগ পাওয়া যায় তারা দুই রকমের হইতে পারে। যত ধরনের যৌগ বলতে বোঝাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর এই যে পারক্সাইড, মানে যত ধরনের যৌগ দিয়ে বিক্রিয়া করে আসছে এগুলো দুইটা ভাগে ভাগ করা হয়। প্রকৃতিতে যে এদেরকে পাওয়া যায় এদেরকে দুইটা উপায়ে পাওয়া যায়, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর একটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো রোমান 1 দিয়ে লিখো প্রাইমারি স্ট্যান্ডার্ড, আমরা রোমান 2 দিয়ে তারপরে সেকেন্ডারি স্ট্যান্ডার্ডটা করব। লিখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড। ভাইয়া টাইটেল কি দিব? টাইটেল লাগবে না, এমনিতেই দাও।
প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ, যে সকল পদার্থ প্রকৃতি থেকে মুক্ত অবস্থায় পাওয়া যায়, মানে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, মানে এরা আপনা আপনি পরিবেশের সাথে বিক্রিয়া করে পরিবর্তিত হয়ে যায় না। সংখ্যাটা লিখো, যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় মানে কি, এরা প্রকৃতিতে থাকা অবস্থায় কোনো কিছুর সাথে বিক্রিয়া করে অন্য কিছু তৈরি করে ফেলে না, নিজেরটা নিজের মতোই থাকে। প্রকৃতিতে সে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তার মানে অন্য কিছুর সাথে বিক্রিয়া করে না, এবং তার দ্রবণকে দীর্ঘদিন রেখে দিলেও ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেই সব পদার্থকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? যাদেরকে প্রকৃতিতে তুমি বিশুদ্ধ অবস্থায় পাবা। বিশুদ্ধ অবস্থায় পাবা মানে হচ্ছে এরা বিক্রিয়া করে ফেলে না। বিক্রিয়া করে না মানে হলো তুমি এটা দ্রবণকে যদি দীর্ঘদিন রেখেও দাও তাহলে ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না, এরাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা কারা হইতে পারে? হইতে পারে Na2CO3, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। আর সোডিয়াম কার্বনেটকে দুইটা অবস্থায় পাওয়া যায়, একটা হচ্ছে পানির সাথে যুক্ত অবস্থায়, আর একটা হচ্ছে পানির সাথে মানে এইভাবে শুকনা বা অনার্দ্র পাওয়া যায়। তো এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তুমি ডিরেক্ট সোডিয়াম কার্বনেট লিখলেই ভালো হয়, তবে আরো ভালো হয় যদি তুমি এটাকে অনার্দ্র সোডিয়াম কার্বনেট লিখো, কারণ এটার সাথে পানি থাকলে আবার বিক্রিয়া করে ফেলে। তো এটা লিখবা হলো অনার্দ্র সোডিয়াম কার্বনেট। তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা সবাই চিনো, K2Cr2O7, এটা এখানে লিখে নিও, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপরে অক্সালিক অ্যাসিড H2C2O4, এটা পানিতে আর্দ্র অবস্থায় থাকবে যখন, তখন এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ 2H2O। তো এটাকে বলি আর্দ্র বা কেলাসিত। ইথেন ডাইওয়িক অ্যাসিড, এটার নাম কিন্তু ইথেন ডাইওয়িক অ্যাসিড, মানে এটা এরকম ছিল। তোমরা COOH, আর একটা ছিল CO, এটা এটা হচ্ছে যে এটা অক্সালিক অ্যাসিড। এটার যখন এখান থেকে নাম বের করে, নামটা হচ্ছে ইথেন ডাইওয়িক অ্যাসিড। তোমাদের যখন জৈব যৌগ পড়াবো তখন এটার নামকরণ তোমাকে পড়াবো। এখানে এই যে COOH, এটাকে বলে অ্যাসিড মূলক, এটাও অ্যাসিড মূলক। তো এখানে যেহেতু আহ দুইটা অ্যাসিড মূলক আছে, তাই এটাকে আমরা বলি ডাই,
ডাই আর দুইটা থাকলে ওইক অ্যাসিড বলা হয়। ডাই ওইক অ্যাসিড, তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আমি জৈব যৌগে বেশ কয়েকটা ক্লাস ধরে তোমাদেরকে জৈব যৌগের নামকরণ পড়াবো, তো তখন এটা নিয়ে পড়াবো আর কি। তো আপাতত এটার নামটা লিখে রাখো, এটার নাম হচ্ছে ক্যালাসিত ইথেন ডাই ওইক অ্যাসিড। ইথেন ডাই ওইক অ্যাসিড অবলিক অক্সালিক অ্যাসিড। বাংলাগুলো বলতেছি কারণ হচ্ছে অনেক সময় অবজেক্টিভে আসে এগুলো, অনেক সময় তোমাকে বাংলায় নাম লিখে দেয়, তো বাংলাগুলো একটু মুখস্থ করতে হবে কিন্তু। তারপরে যে সেম জায়গায় যদি হাইড্রোজেনের জায়গায় সোডিয়ামও থাকে, Na2C2O4, দুই অণু পানি, তাহলে এটার নাম হবে ক্যালাসিত। ক্যালাসিত সোডিয়াম, বাকিটা আগের মতো, ইথেন ডাই ওয়েট, সোডিয়াম ইথেন যেখানে লিখতেছি, ডাই ওয়েট হবে তখন, ওইক অ্যাসিড হবে না, সোডিয়াম ইথেন ডাই ওয়েট, অথবা এটার আরেকটার নাম হচ্ছে অক্সালেট। আমি আগে আবার আবার বলতেছি, এদের নাম নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই, অক্সালেট বলে এটাকে, তখন আর কিন্তু অক্সালিক অ্যাসিড বলে না, অক্সালেট বলে। এই হলো যে উদাহরণগুলো তোমাদের আমার দেওয়ার উচিত ছিল। আরো বিস্তারিত যদি পড়তে চাও তুমি বই থেকে এই পার্টটা নিয়ে নিও, এটা অ্যাকচুয়ালি তোমার পড়ারই ব্যাপার। তো এখানে আমি একটা হোল সামারি করে দিই। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? যারা প্রকৃতিতে মানে এমনি এমনি আলাদা আলাদা ভাবে বিক্রিয়া করে ফেলে না, এমনি এমনি বিক্রিয়া করে না, মানে হচ্ছে এদের দ্রবণ যদি দীর্ঘদিন রেখে দাও ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। কারণ কি? কারণ পরিবেশের উপাদানের সাথে এরা বিক্রিয়া করে না। কারা কারা এটা? এই যে এখানে 4টা উদাহরণ দেওয়া আছে, বইয়ের ভিতরে হয়তো আরো থাকতে পারে, মেইন যে 4টা আসে আমি 4টাই দিলাম। এখন আমাকে বলো, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যাবে কি? অবশ্যই যাবে, কারণ আমাদের প্রমাণ দ্রবণের যে শর্ত সেটা কি ছিল, যে তুমি ঘনমাত্রাটা জানবা, আচ্ছা ঘনমাত্রাটা জানলা, এর সাথে সময়ের সাথে পরিবর্তন হইলে চলবে না। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড গুলো সময়ের সাথে ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এদেরকে দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যাবে। তো নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লিখো, প্রমাণ দ্রবণ তৈরি করা যায়। এ পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না, তাহলে আমরা রোমান 2 দিয়ে বাকিটা করে ফেলি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়লাম, এখন পড়বো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। রোমান 2 দিয়ে লিখি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটা কি হবে? ওই তাদের উল্টা, এটা এটা কি করবে? বায়ুর যে উপাদান তাদের সাথে বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে ফেললে তুমি ঘনমাত্রা বানায় রেখে দিলা, ঘনমাত্রাটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। তো সংখ্যাটা নিজের মতো করে লিখবা। তো আমি আমার মতো করে বলতেছি, তুমি তোমার মতো করে পরীক্ষার হলে লিখে দিও। মানে মূল সামারিটা কি? পরিবেশে মুক্ত অবস্থায় মানে বিশুদ্ধ অবস্থায় পাবা না, কারণ তারা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে ফেলে। যেসব পদার্থ বায়ুর উপাদান সমূহ দ্বারা, এই বায়ুর উপাদান মানে কারা? বায়ুর উপাদান মানে মেইনলি কার্বন ডাই অক্সাইড, তারপর অক্সিজেন, নাইট্রোজেন, এরাই তো মেন বায়ুর উপাদানগুলো। বায়ুর উপাদান সমূহ দ্বারা
সহজে আক্রান্ত হয়। আক্রান্ত হয় মানে কিন্তু ওই আক্রান্ত না, মানে বিক্রিয়া করে ফেলে আর কি। সহজে আক্রান্ত হয় এবং সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন হয়ে যায় সেসব পদার্থকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ওই প্রাইমারির উল্টা। প্রাইমারিটা সময়ের সাথে পরিবর্তন হইতো না, এখন সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ তারা বায়ুর উপাদান সমূহের সাথে বিক্রিয়া করে ফেলে, মানে বায়ুর উপাদান দ্বারা প্রভাবিত হয় বা আক্রান্ত হয়ে যায়। এরা কারা? এরা হইতে পারে সালফিউরিক অ্যাসিড H2SO4, মানে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ তুমি যদি বিক্রিয়া করে রাইখা দাও তাহলে দেখবা যে ঘনমাত্রা সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। হইতে পারে কস্টিক সোডা, আচ্ছা এটা নামটা লিখে রাখো, সালফিউরিক অ্যাসিড। কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার হইতে পারে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের কথা মনে আছে মনে হয়, আর্দ্র অবস্থায় থাকে, Na2S2O3, এটা 5 অণু পানির সাথে একসাথে থাকে, H2O, নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট। আবার হইতে পারে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার হইতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা ইম্পর্টেন্ট, MnO4। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই হচ্ছে উদাহরণগুলো যেগুলো আমার দেওয়ার দরকার ছিল, তবু যদি এক্সটেন্ডেড কেউ পড়তে চাও বই থেকে এই পার্টটা নিয়ে পড়ে ফেলো। এখন আমাকে বলো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে কি প্রমাণ দ্রবণ তৈরি করা যাবে? যাবে কিনা? যাবে না। যাবে না, মানে হচ্ছে তুমি প্রাথমিকভাবে প্রমাণ দ্রবণ তৈরি করতে পারবা, ঠিক আছে, কিন্তু একটু পরে চেঞ্জ হয়ে যাবে, একটু পরে সেটার ওই ঘনমাত্রা থাকবে না। তো এটা দিয়ে তুমি প্রমাণ দ্রবণ তৈরি করতে পারবা না। এটা দিয়ে কাজ করা হয়, একটা একটা প্রমাণ দ্রবণ তৈরি করা হয়, ওইটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রমাণ দ্রবণ। এইটা নিয়ে তোমাদের আপাতত এত বেশি জানার প্রয়োজন নাই। শুধুমাত্র কি কি জানতে হবে আমি একটু আবার সামারি করি আজকের ক্লাসটা। প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ কোনটা? যেটার ঘনমাত্রা জানা থাকবে এবং সময়ের সাথে সাথে পরিবর্তন হবে না। দুই ধরনের পদার্থ পাওয়া যায়, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড যেটা সময়ের সাথে পরিবর্তন হবে না, তার মানে এটা দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যাবে। আর এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, যেটা সময়ের সাথে সাথে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়। মানে তুমি যদি ঘনমাত্রা তৈরি, ওই দ্রবণ তৈরি করে রাইখা দাও, তাহলে আস্তে আস্তে তার ঘনমাত্রার পরিবর্তন হয়ে যাবে। যে পর্যন্ত পড়ালাম কারো কি কোনো প্রবলেম আছে? না। ওকে, আমরা সামনের পার্টে যাওয়ার আগে দুইটা অংশ দেখতে হবে রাসায়নিক পরিবর্তনের। রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক, বলতে পারবা রাসায়নিক পরিবর্তন কি আসলে? এটা এনিওয়ান? রাসায়নিক পরিবর্তন একটা অধ্যায়ের নাম, কততম অধ্যায়?
কারো মনে আছে? এটা হচ্ছে ফার্স্ট পার্টের চতুর্থ অধ্যায়। ফোর্থ চ্যাপ্টার। ফার্স্ট পার্টের প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় এটা, ফার্স্ট পার্টের ফোর্থ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের একটু ধারণা আমাদের প্রয়োজন হবে। আমরা এখানে প্রশমন বিক্রিয়া করব নেক্সট পার্টে। এইখানে রাসায়নিক পরিবর্তনের যে পার্টগুলো সেগুলোর ধারণা প্রয়োজন। তো যেহেতু আমি শুধুমাত্র সেকেন্ড পার্টের কোর্সটা করাইতেছি, এখানে রাসায়নিক পরিবর্তনের যে পার্টটা, সেই পার্টের কি কি লাগবে, প্রথমত হলো ওই যে কেপিকেসি নির্ণয়ের জন্য যে বিক্রিয়ার ধাপগুলো লাগতো সেটা লাগতো, যেটা আমি আজকে দেখাই দিব এখন। আর আরেকটা ধাপ লাগবে হচ্ছে পিএইচ নির্ণয়। অ্যাকচুয়ালি সব পিএইচ লাগবে না, ওইখানে বেশ কয়েক ধরনের পিএইচ নির্ণয় করা শিখেছিলাম। তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের পিএইচ নির্ণয়। তীব্র অ্যাসিড, ও তীব্র ক্ষারের পিএইচ নির্ণয়। এই পার্টটা তোমাদের জানার প্রয়োজন আছে। আমি আজকে ক্লাসের পরে তোমাদের এই পার্টটার যে রেকর্ড ক্লাস লিংক সেটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা সবাই নেক্সট ক্লাসে আসার আগে এই রেকর্ডটা দেখে আসবা। কি বললাম? রাসায়নিক পরিবর্তনের দুইটা কনসেপ্ট প্রয়োজন, তার মধ্যে একটা কনসেপ্টের রেকর্ড আমি দিয়ে দিব, আর আরেকটা কনসেপ্টে আমি এখন একটু দেখাই দিব। তো রেকর্ডটা আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি তোমাদের এখানে। তো এখন যেটা লাগবে সেটা হলো বিক্রিয়া করে কিভাবে, সেটা মূল সংখ্যার উপর বিক্রিয়ার যে অংশগ্রহণ সেটা কিভাবে প্রভাবিত হয়। যেমন ধরো তোমার কাছে আছে 2A নামক একটা, 2A না অ্যাকচুয়ালি A নামে একটা যৌগ, এর সাথে 2B 2 মোল B বিক্রিয়া করে 3 মোল D উৎপন্ন করলো, প্লাস 4 মোল E উৎপন্ন করলো। কি বললাম? 1 মোল A 2 মোল B এর সাথে বিক্রিয়া করে 3 মোল D 4 মোল E, এরকম একটা বিক্রিয়া ধরো পৃথিবীতে আছে, উৎপন্ন হয়েছে এরকম বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে বিক্রিয়ক কারা? বিক্রিয়ক হচ্ছে এরা। উৎপাদ কারা? উৎপাদ হচ্ছে এরা। তো তুমি প্রথমে বিক্রিয়া ঘটার জন্য একটা বিক্রিয়া পাত্রে কাদেরকে দিবা? এদেরকে দিবা নাকি এদেরকে দিবা? এবি দিবা নাকি ডিই দিবা? এবি দিবা অবশ্যই। তুমি বিক্রিয়া পাত্রে প্রথমে এ এবং বি কে ঢালবা একটা নির্দিষ্ট পরিমাণে। তাহলে এ ধরো যে একটা নির্দিষ্ট মোল থাকবে, তুমি ঢাললা হলো এ কে ঢাললা ধরো পি মোল, এই বি কে ঢাললা কিউ মোল, তোমার ইচ্ছা সম্পূর্ণ এটা। তো এ কে যেহেতু পি মোল এখানে ঢালছো, বি কেও কিউ মোল ঢাললা, তাহলে আদি অবস্থায় এর যে মোল সংখ্যাটা সেটা এখানে লিখতে হবে। এর মোল সংখ্যাটা পি এখানে লিখলাম, আর এই যে বি তার মোল সংখ্যাটা হচ্ছে কিউ, এটা এখানে লিখলাম। আচ্ছা, আদি অবস্থায় এরা কিন্তু উৎপন্ন হয় নাই, ডি এবং ডি ই, জাস্ট তুমি কি দিছো? পি এবং কিউ মোল এ এবং বি দিয়ে দিছো। তাহলে এখানে ডি এবং ই মোল কিন্তু উৎপন্ন হয় নাই, মানে বিক্রিয়া শুরুই হয় নাই। তাহলে আদি অবস্থায় এটাও জিরো, এটাও জিরো। তো এটাকে আমরা এইভাবে লিখি, আদি অবস্থায়। পরে চূড়ান্ত অবস্থায় বা সাম্য অবস্থায় বিক্রিয়া ঘটতে থাকে মানে কি? এই পি মোল থেকে কমতে থাকে, এই কিউ মোল থেকে কমতে থাকে, কারণ এরা বিক্রিয়া করে করে ডি এবং ই উৎপন্ন করতে থাকে। তাহলে কি হবে? একটু পরে এই পি যে ছিল পি থাকবে না, এখান থেকে কিছু একটা মাইনাস হবে। কিউ যে ছিল এই কিউ থাকবে না, এখান থেকে কিছু মাইনাস হবে। আর এই ডি কি জিরো থাকবে নাকি বাড়বে নাকি কমবে? কোনটা বাড়বে? বাড়বে। এই ডি তে উৎপন্ন হইতেছে, তাহলে এখানে জিরোর সাথে কিছু একটা যোগ হবে, আর এখানেও জিরোর সাথে কিছু একটা যোগ হবে। এখন কিভাবে যোগ হবে সেটা নির্ভর করবে এখানে। আমরা ধরে নিব নির্দিষ্ট একটা পরিমাণ এক্স যাচ্ছে, এটাকে আমরা বলি বিয়োজন মাত্রা। এটা নিয়ে বিস্তারিত কথা বলবো না, আপাতত ধরে রাখো যে একটা নির্দিষ্ট পরিমাণ এই সামনে থেকে বিক্রিয়ার থেকে উৎপাদের দিকে যায়। আমরা ধরে নিলাম এটা এক্স পরিমাণ যায়, তোমরা হয়তো আলফা পরিমাণও দেখতে পারো। তো এটা নির্ভর করে কত এক্স যাবে, সেটা নির্ভর করে এই এ এর আগে কতটুকু আছে, বি এর আগে কতটুকু আছে মোল সংখ্যার উপর। এর মোল সংখ্যা দেখো সহগ হচ্ছে 1, এর মোল সংখ্যা 1। তাহলে এই এ থেকে যে মাইনাসটা হইতেছে, এই যে এখানে কতটুকু মাইনাস হবে সেটা নির্ভর করবে এটার উপর।
এখানে যেহেতু 1 আছে তাহলে মাইনাস হবে 1x, আর কিউ থেকে কতটুকু মাইনাস হবে মানে বি থেকে কতটুকু মাইনাস হবে সেটা এই যে এটার উপর নির্ভর করবে। এখানে 2 আছে তা মাইনাস হবে 2x। তারপরে ডি এর এখানে উৎপন্ন হবে কতটুকু সেটা নির্ভর করবে এই যে ডি এর সহগের উপর। এখানে 3 আছে মানে মূল সংখ্যার উপর, উৎপন্ন হবে 3x। তারপর ই এর এখানে উৎপন্ন হবে কতটুকু সেটা ই এর এটার উপর নির্ভর করবে 4x। আমরা এখানে যেহেতু আদি অবস্থায় 0 ছিল এগুলাকে লিখি না, এটা এখানেই থাকে, তুমি লিখলেও সমস্যা নেই। কি বললাম, আদি অবস্থায় বিক্রিয়কের একটা মূল সংখ্যা থাকবে, উৎপাদগুলো 0 থাকবে, তারপর বিক্রিয়ক থেকে কিছু পরিমাণ মাইনাস হবে সবগুলো থেকে, আর উৎপাদে এসে উৎপন্ন হবে। এখানে x কেন, কারণ a 1 মোল ছিল। এখানে 2x কেন, কারণ b 2 মোল ছিল। এখানে 3x কেন, কারণ d 3 মোল ছিল। এখানে 4x কেন, কারণ e ছিল 4 মোল। এটাকে আমি আবার বলবো না? তো যারা বুঝছো, যারা ফার্স্ট পেপারের কোর্স করছো তারা না, অন্যরা একটু বলবা। ধরো এরকম একটা বিক্রিয়া হয়েছে, বিক্রিয়াটা হচ্ছে 2HI, এখান থেকে H2 আর I2, হাইড্রোজেন আয়োডাইড থেকে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হয়েছে। আমি তোমাকে বলে দিলাম এখানে বিক্রিয়ক তো হচ্ছে HI, হাইড্রোজেন আয়োডাইড, এটার মোল সংখ্যাটা দেওয়া থাকবে। এত এর আদি মোল সংখ্যা, আদি মোল সংখ্যা 20 দিয়ে দিলাম 20। তো তুমি এখানে ভাঙাবা কিভাবে, এই জায়গায় লিখবা আদি অবস্থায়, আদি অবস্থায় HI কতটুকু ছিল 20, তো এখানে তুমি 20 লিখলা 20। তারপর H2 একটু বলো তো এখানে কতটুকু হবে? 0। কারণ কি, কারণ আদি অবস্থায় উৎপন্ন হয়নি, I2 থাকবে 0। এই ক্ষেত্রে এখন এই লাইনটা যে লিখলাম আদি অবস্থার লাইনের উপর কিন্তু এদের মোল সংখ্যার কোনো হাত নাই। তুমি কতটুকু দিবা না দিবা সেদের হাত এই মোল সংখ্যার ভিতরে প্রভাবিত হবে না। মোল সংখ্যা এখানে 20 100 থাকুক, এখানে 20ই থাকবে, কারণ তুমি কতটুকু দিতেছো সেটা নির্ভর করে আদি মোল সংখ্যা। এই বিক্রিয়া পাত্রে তুমি তাহলে কতটুকু HI ঢালতেছো, হাইড্রোজেন আয়োডাইড 20 মোল ঢালতেছো। এটা ইচ্ছা মতো তুমি ঢালতে পারো, এটা তোমার হাতে নির্ভর করবে, বিক্রিয়ার হাতে না। তারপর কতটুকু যাবে বা কতটুকু উৎপন্ন হবে সেটা বিক্রিয়ার উপর নির্ভর করবে। কিরকম, তারপরে চূড়ান্ত অবস্থায় বা যেটাকে আমরা বলি সাম্য অবস্থায় 20 তো আগে ছিল, 20 থেকে মাইনাস হবে কত, x মাইনাস হবে 1x 2x 3x 2x। কারণ কি, কারণ এখানে 2 আছে, তাহলে এটা হচ্ছে 2x। আর এখানে উৎপন্ন হবে কি, কতটুকু উৎপন্ন হবে, শুধুমাত্র x হবে 1x। কারণ কি, এটার সহগ 1, মূল সংখ্যা 1, এখানে I2 হবে x। এটাই হলো ভাঙানোর নিয়ম। যারা বুঝছো তাহলে আরেকটা আনসার দাও। তোমাকে আমি বললাম H2 প্লাস N2, এখান থেকে NH3 2 মোল, এটা 3 আর এটা এরকম। দিয়ে দিলাম H2 যেটা আছে সেটার যে আদি মোল সংখ্যা সেটা হলো 5 মোল, আর I2 এটার যে মোল সংখ্যাটা, সরি I2 তো না এখানে, N2, এটার মোল সংখ্যাটা 6 মোল। তখন এটা বের করব। তো প্রথমত হচ্ছে আদি অবস্থায় কি থাকবে, তারপরে সাম্য অবস্থায় কি থাকবে। অ্যাকচুয়ালি এখানে সাম্য অবস্থা হয় না, চূড়ান্ত অবস্থায় আর কি। তো এখানে চূড়ান্ত অবস্থা লিখবা। সাম্য অবস্থা সেই সব বিক্রিয়ার ক্ষেত্রেই হবে যেখানে এখানে উভমুখী সাইনটা থাকবে, সেই সব বিক্রিয়ার ক্ষেত্রে হবে সাম্য অবস্থা।
এটা যারা রাসায়নিক পরিবর্তন পড়ছো তারা ইজিলি জানো। সাম্যাবস্থা কোন ক্ষেত্রে অর্জন হয়? যখন উভমুখী বিক্রিয়া হয়। তাহলে এটাকে তুমি চূড়ান্ত অবস্থা লিখতে পারো। এই উপরেরটাকেও চূড়ান্ত অবস্থা লিখে দিবা, চূড়ান্ত। তা আদি চূড়ান্ত এটা নিয়ে এত প্যারা খাওয়ার কারণ নাই, তোমরা জাস্ট দেখবা এখানে কতটুকু মাইনাস হবে, কতটুকু উৎপন্ন হবে সেটা পারো কিনা। তো এখানে H2 আদি অবস্থায় আছে 5 মোল, তো এই জায়গায় থাকবে 5। N2 আদি অবস্থায় আছে 6 মোল, তাহলে এখানে হবে 6। আর এটা হবে 0, কারণ আদি অবস্থায় কোনো উৎপাদ উৎপন্ন হয়নি। তারপর এই 5 থেকে মাইনাস হবে, কত মাইনাস হবে? 3x। গুড, 3x মাইনাস হবে। আর এখান থেকে মাইনাস হবে কতটুকু? শুধু শুধু x। গুড। আর এখানে উৎপন্ন হবে শুধু x, তাই না? 2x উৎপন্ন হবে, কারণ এই যে এখানে দেখো 2 আছে। জাস্ট এইটুক বুঝলেই হবে, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেতে পারবো। আজকে যে অংশটা এখানে বুঝাইলাম এটা কিন্তু তোমাদের এই অধ্যায়ের টপিক না, এটা রাসায়নিক পরিবর্তনের টপিক, যেটা এখানে বললাম কিভাবে বিক্রিয়াতে অংশগ্রহণ করে, কত মোল অংশগ্রহণ করবে, 1x 2x 3x নাকি অন্য কিছু হবে, সেটা নির্ভর করবে এই বিক্রিয়ার উপর। কিন্তু আদি অবস্থায় কতটুকু দিব সেটা কিন্তু বিক্রিয়ার উপর নির্ভর করবে না। ওকে, এই অংশটা লাগবে। আরেকটা কি জানি লাগবে, সেটা হচ্ছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের পিএইচ নির্ণয়ের কনসেপ্ট। আমি এটা রেকর্ড দিয়ে দিতেছি, তোমরা একটু নিজ দায়িত্বে করে নিও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী ক্লাসে আমরা সামনের দিকে যাব। থাকো তাহলে, থ্যাংক ইউ। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই আমি আজকে ক্লাসটা লাস্ট 10 মিনিট করতে পারছি না ভাই, নেট প্রবলেমের জন্য। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিতেছি।